অবশেষে বাংলাদেশের অবস্থা অনেকটা শিথিল হয়েছে, অর্থাৎ পরিবেশ শান্তির দিকে অনেকটা এগিয়েছে লাস্ট ওদের সুপ্রিম কোর্টের রায় অনুসারে। তো এই ভিডিওতে আমি বাংলাদেশের প্রথম থেকে কোটা সিস্টেমের যে ব্যাপারটা সেটাকে পুরো ইন ডিটেল ইন শর্টে বলার চেষ্টা করব আর কি। খুব বেশি সময় নেব না, দ্রুত যেটুকু জানানোর দরকার আর কি একটা পুরো ধারণার জন্য সেটুকুই আমি আলোচনার মধ্যে আনবো, তার খুব বেশি ডিটেলে যাব না। মূলত ফার্স্ট যে ব্যাপারটা জানা উচিত, কোটা কি। কোটা সিস্টেম হলো একটা নির্দিষ্ট সম্প্রদায় বা গোষ্ঠীর জন্য একটা বিশেষ মার্জিত যেটা হোক সেটা সরকার ঠিক করে থাকে, যে একটা সংরক্ষণ দেওয়া, একটা নির্দিষ্ট সিট বা কি বলবো ফ্যাসিলিটি তাদেরকে প্রোভাইড করা। এটা নর্মালি পার্সেন্টেজ অনুপাতে হয়ে থাকে, বিভিন্ন অনুযায়ী 10, 20, 30 বিভিন্ন অনুপাতে হয়ে থাকে, পার্সেন্টেজ হিসেবে দেওয়া হয়ে থাকে পার্সেন্টেজ হিসেবে দেওয়া হয়ে থাকে। এখন প্রশ্ন হলো, এই বাংলাদেশের কোটা সিস্টেম শুরু হলো কিভাবে। আমরা জানি যে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল 1971 সালে, এবং বাংলাদেশে 1972 সাল থেকেই কোটা সিস্টেম চালু হয়, এবং প্রথম কোটা সিস্টেমের মূল ভিত্তি ছিল অধিকাংশটাই দেওয়া হয়েছিল, সংরক্ষণ দেওয়া হয়েছিল যারা মুক্তিযোদ্ধা তাদের জন্য। এখন প্রশ্ন আসবে, মুক্তিযোদ্ধা কারা? মুক্তিযোদ্ধা হলো তারা বাংলাদেশে যখন স্বাধীনতা সংগ্রাম চলছিল তখন যারা বাংলাদেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছিলেন তাদেরই মূলত আমরা মুক্তিযোদ্ধা হিসেবে চিনি। অর্থাৎ এদের লড়াই, অবদানের, বলিদানের মধ্য দিয়েই বাংলাদেশ কিন্তু স্বাধীনতা লাভ করেছিল। এখন প্রশ্ন, বাংলাদেশে কাদের জন্য কত শতাংশ সংরক্ষণ দেওয়া রয়েছে? মূলত আমি ওই যে আগেই বললাম 1972 থেকে মুক্তিযোদ্ধাদের প্রথমে অনেকটা পরিমাণ সংরক্ষণ দেওয়া হতো, তার পরবর্তীকালে জেলাভিত্তিক সংরক্ষণ কিছুটা আছে, নারীদের জন্য সংরক্ষণ আছে, নৃসিংহ মানে ক্ষুদ্র যে জনগোষ্ঠী তাদের জন্য সংরক্ষণ আছে। এই মিলিয়ে মোট 56% সংরক্ষিত জায়গা রাখা হয়, এবং বাকি 44% জায়গা ছাড়া হয় মেধাভিত্তিতে যে কোনো কাজের জন্য। এবং লাস্ট 2018 তার আগে পর্যন্ত মুক্তিযোদ্ধা যারা তারা পেত 30% রিজার্ভেশন, জেলাভিত্তিক ছিল 10%, মহিলাদের জন্যও 10%, এবং যে ক্ষুদ্র জনগোষ্ঠী তাদের জন্য 5%, এবং প্রতিবন্ধীদের জন্য 1%। তো মোটামুটি সব ঠিকঠাক ছিল। তার আগে হয়তো ছোটোখাটো কিছু আন্দোলন গড়ে উঠল এই সংরক্ষণের বিরুদ্ধে, কিন্তু সেভাবে বড় কিছু প্রকোপ দেখা যায়নি। 2018 সাল প্রথম যখন একটা বৃহত্তর গণ আন্দোলন গড়ে ওঠে এবং সরকার বাধ্য হয় এই কোটা সিস্টেম থেকে পিছিয়ে আসতে। অর্থাৎ কি, সরকার একটা সার্কুলার জারি করে যেখানে সমস্ত প্রকার কোটা সিস্টেম অর্থাৎ সংরক্ষিত জায়গাগুলোকে তুলে দেওয়া হয়। এরপর যেটা হয়, অর্থাৎ স্থায়ী ব্যাপার, যারা মুক্তিযোদ্ধার যে ফ্যামিলির লোকরা ছিল কিছুজন, মানে একজন বা দুজন, তাদের ওখানে কোর্টে একটা রিট ফাইল করে যে দেখুন আমরা এটা তুলে দেওয়াতে আমরা বঞ্চিত হচ্ছি, অতএব আমাদের একটা সুবিচার দিন। এবং সেই মামলাটা করা হয় 2021 সালে, সেই মামলাটা হয় এবং সেটারই ফাইনাল জাজমেন্ট আসে এবছর 2024 সালের 5ই জুন, যেখানে 2018 আগের যে কোটা সিস্টেম চালু ছিল সেই মার্জিনেই কোর্ট কিন্তু এটাকে বহাল রাখার নির্দেশ দেয়। সমস্যার সূত্রপাত হয় এখান থেকেই। আরও ধীরে ধীরে মানুষের মধ্যে ক্ষোভ জমতে থাকে, বিশেষত স্টুডেন্ট যারা তাদের মধ্যে, এবং তারা প্রোটেস্ট করতে থাকে, এবং সেই প্রোটেস্ট ধীরে ধীরে বাড়তে থাকে। এবং এখানে সরকার চাইলে কিন্তু এটাকে দমন করতে পারত, বা কি বলবো, একটা আলোচনার জায়গা দিয়ে কিন্তু এটাকে হয়তো আটকাতে পারত, কিন্তু সরকার এখানে কি করে, যারা এই প্রোটেস্টার তাদের দিকে আবার রাজাকার বলে দেয়। বাংলাদেশিদের ভাষায় রাজাকার ইকুয়ালস টু দেশদ্রোহী। ওই যে আমি মুক্তিযুদ্ধের কথা বলেছিলাম 1971 স্বাধীনতা আন্দোলন, সেই সময় রাজাকার বলে যারা ছিল পরিচিতি, তারা অ্যাকচুয়ালি মুক্তিযোদ্ধাদের বিপরীত পক্ষে লড়াই করেছিল। অর্থাৎ তারা চায়নি যে বাংলাদেশ স্বাধীনতা লাভ করুক, এবং আরও বিভিন্ন রকম বর্বরচিত আচরণ তারা করেছিল, যার জন্য রাজাকার দিকে দেশদ্রোহী হিসাবে গণ্য করা হয় এই শব্দটা বাংলাদেশে। এবং সেই শব্দটার সঙ্গে বর্তমান স্টুডেন্ট যারা প্রোটেস্ট করছে, প্রধানমন্ত্রী তুলনা করে দেয়, এই আগুনে যেন ঘি ঢালার মতো অবস্থা হয়ে যায়। এবং যার ফলে তারপরে আমরা শুনেছি যে কোনো জায়গায় 100 জনের উপরে মৃত্যু হয়েছে বলা হয়েছে, কোনো জায়গায় 132, বিভিন্ন নিউজে বিভিন্ন, মোটামুটি 100-র উপরে তো
বিভিন্নভাবে প্রাণহানি ঘটেইছে। অবশেষে সুপ্রিম কোর্ট এটাতে হস্তক্ষেপ করতে বাধ্য হয় এবং সুপ্রিম কোর্ট যে হাইকোর্টের রায় ছিল সেটাকে বাতিল করে দেয় এবং তারা একটা নতুন রায় দেয়, যেখানে সব মিলিয়ে 7% রিজার্ভেশন রাখা রয়েছে এবং বাকি 93% যেটা সেটা সম্পূর্ণ মেধার ভিত্তিতে ছেড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই 7%-এর মধ্যে আবার 5% যেটা মুক্তিযোদ্ধা ফ্যামিলি যারা তারা পাবে, আর বাকি 2% যেটা তার মধ্যে 1% আছে ক্ষুদ্র জনগোষ্ঠীদের জন্য এবং 1% থার্ড জেন্ডার এবং প্রতিবন্ধী যারা তাদের জন্য। এই ছিল সংক্ষেপে বাংলাদেশের যে কোটা আন্দোলন তার ইতিহাস। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর যদি আপনি ফেসবুক থেকে দেখছেন তাহলে অবশ্যই লাইক করবেন আর আমাকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে যদি দেখছেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।